এই খোকস ব্রাদার্স, আমি নাম দিয়েছি, আমাকে জায়ান্ট কিলার বলে সবাই। আমি রাক্ষস খোকস নাম দিয়েছি। আমাকে বলা হয়েছিল ক্ষমতা থাকলে আমাদের হয়ে কথা বলবেন, তারপরে আসবেন। 21-এ আপনাদের একজন অভিনেতা সে বলেছিল এবার কি রগরানি শো চালু হলো। মানিকার এখানে কোনো শো নেই, আশ্চর্যের ব্যাপার। কেন নেই? হেমা মালিনীকে এখানে আসতে দেওয়া হয় না কেন? আসতে দেওয়া হয় না ওই রকম একজন অভিনেত্রী, ডান্সারকে? এই স্টুডিওয় কতদিন পর এলে দিদি, কত বছর ধরে? আমার প্রথম ছবি সোনার সংসার এই টেকনিশিয়ান শুরু হয়েছিল। তোমার চোখের জলটা আমরা বুঝি। তারপর গঙ্গা দিয়ে অনেক জল হয়ে গেল। আমি এই গঙ্গা জল দিয়ে স্যান্টিফাই করলাম, পবিত্র করলাম। বহু চোখের জলের অভিশাপ, বহু চোখের জলের দুঃখ স্টুডিও চত্বরে চত্বরে অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি এতদিন অনেক রাজনৈতিক ভাষণ দিয়েছি, যদিও আমি ঠিক সেই অর্থে কৌশলী রাজনীতিবিদ নই। আমার ইউএসপি হচ্ছে আমার সিম্পলিসিটি, আমার ইউএসপি হচ্ছে আমার শিক্ষাগত যোগ্যতা, আমার বেড়ে ওঠা। আমার মা, তার বাবা, আমরা সবাই অভিনেতা, ডিরেক্টর। তো অপমানিত হতে কে চায়? এতগুলো মানুষ অপমানিত, এতগুলো মানুষ আত্মহত্যা করতে গেছে, এতগুলো মানুষ আমার হাতে করে ধরে বলেছে দিদি এবার আমরা যেন সবাই কাজ পাই। সবাই কাজ পাবে, প্রত্যেকে কাজ পাবে। আলাদা করে সুপারস্টারের কোনো তকমা এখন এই মুহূর্তে দেওয়া যাবে না। এখানে কাটমানির একটা সিন্ডিকেট চলছিল, একদম খোলা চিঠায় আমাদের এটা দিতে হবে। কাটমানি সিন্ডিকেট এখন থেকে বন্ধ, ব্যান সাসপেনশন বন্ধ, এসব আর চলবে না। কোনো আইনে নেই কাল থেকে তুমি সাসপেন্ডেড। আমার টেকনিশিয়ান বন্ধুরা কাঁদছিলেন। আমি একটি ছবি করতে গেছিলাম, একটা সামান্য আমাকে বললো দিদি এই দোষটা তুমি করলে খুব ভালো হয়। না রে, আমার সত্যি সময় নেই। না দিদি করো। আমি গেলাম। হঠাৎ এই খোকস ব্রাদার্স, আমি নাম দিয়েছি, আমাকে জায়ান্ট কিলার বলে সবাই। আমি রাক্ষস খোকস নাম দিয়েছি, কারণ তারা মানুষের পরিশ্রম, পারিশ্রমিকের টাকা খায়, এর থেকে খারাপ আর কিছু হতে পারে না। তারা মানুষের মান খায়, রেসপেক্ট নষ্ট করে, এর থেকে খারাপ কিছু হতে পারে না। সেই ছোট ভাই, তার গুন্ডা হঠাৎ এসে, আমি এতদিন শুনেছি, আমি কোনোদিন দেখিনি, এই বন্ধ করো, এই তোমরা সাসপেন্ডেড। সেখানে অনেক বড় বড় টেকনিশিয়ানসরা রয়েছে। বসির আহমেদ জির ছেলে, আমি বসির আহমেদ জি সুচিত্রা সেনেরও মেকআপ করতেন, আমারও মেকআপ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিতে করেছিলেন। তার ছেলে আমাদের এখানে টালিগঞ্জের যোগ্য সন্তান মেকআপ আর্টিস্টের, সে থেকে শুরু করে সবাই ব্যান, আজাদ বাদ ব্যান। 3 মাস আমাকে কত লোক ফোন করছে, দিদি আমরা খেতে পাচ্ছি না, দিদি হঠাৎ করে ব্যান। এটাকে একটা কালচার। প্রত্যেকটা জায়গায় কারোর 3 মাস, কারোর 5 মাস, কারোর 5 বছর কাজ নেই। চোখের জলে এতগুলো চোখের জল কি বৃথা যাবে? ওপরে একজন আছেন ঈশ্বর। দিদি তুমি কি কি আমাকে বলা হয়েছিল ক্ষমতা থাকলে আমাদের হয়ে কথা বলবেন, তারপরে আসবেন। আমি আপনাদের বিপক্ষে কথা বলে আপনাদের মাথার উপর এসেছি, আপনাদের হারিয়ে এসেছি। আমরা শিল্পী, আমাদের আবেগ, আমাদের প্যাশন সবার আগে। আমাদের আবেগ দিয়ে অভিনয় করে আমরা আপনাদের আবেগকে বার করি, which is called catharsis। ওই ক্যাথারসিসের দায়িত্বে আমরা আছি, আপনাদের আবেগগুলোকে আমরা বার করি। আজকে আমি দেখলাম আপনাদের আবেগ, এবং আমি আমার সমস্ত শিল্পী বন্ধুদের বলবো, আপনারা 21-এ
আমি এক্ষুনি নাম বলতে চাই না, আপনারা ফেসবুক খুললেই 21-এ আপনাদের একজন অভিনেতা সে বলেছিল এবার কি রগরানি শো চালু হলো, এবার থেকে রগরানির শো চালু হোক, এই কথা ফেসবুকে না 2 মে। তারপরে শুরু হয়ে গেল নৃশংস হত্যাকাণ্ড। শিল্পীরা জানে না রগরানি কাকে বলে। আমাদের 321 জন কার্যকর্তাদের মেরে ফেলা হয়েছিল, কত মেয়েরা ধর্ষিত হয়েছিল, কত আগুন লেগে কত বাড়ি আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, কত বাড়ি ধ্বংস হয়েছিল, কত অপমান, কত অসহ্য। তার নিচে আরেকজন অভিনেত্রী লিখেছিল হা 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 হোক হোক হোক। আমি নাম বললাম না, আপনারা ফেসবুক খুঁজে দেখে নেন। আমাদের মাথায় একটা চিন্তা আছে, যদি একটা ছাতা করা যায়, এখানে মানিকাও আছে, মানিকা সরকার, ইন্দ্রজালটাও থাকবে, আমাদের বহু আমাদের ভিএফএক্স এইসব করে ওদের অনেক। আমি প্রদীপ দা পিসি সরকারকে বলেছিলাম আমার একটা শোতে, রবীন্দ্রনাথের একটি নাটকে বলেছিল যে তোমার আমার পরীরা নাচছে। আমি বললাম পরীরা উড়ে উড়ে আসতে পারে? বলে হ্যাঁ হ্যাঁ আমি করে দেবো, কি আছে পরীরা উড়ে উড়ে আসবে। আমাদের অনেক ক্ষেত্রে অনেক ম্যাজিক দরকার হয়, এবং মানিকার এখানে কোনো শো নেই, আশ্চর্যের ব্যাপার। কেন নেই? হেমা মালিনীকে এখানে আসতে দেওয়া হয় না, কেন আসতে দেওয়া হয় না ওই রকম একজন অভিনেত্রী ডান্সারকে? কেনই আপনি কপনি সংসার সবাই কাজ করবে। নারী সুরক্ষার জন্য নিশ্চয়ই আমাদের স্টুডিওতে হেল্প ডেস্ক থাকবে, এবং মেয়েরা যখন বেশি রাত হয়ে যাবে তখন তাদের বাড়ি ফেরার দায়িত্ব নিশ্চয়ই ভাবে নিতে হবে। অনেক দূর দূর তাদের বাড়ি, সেই ব্যাপারে ওই জব করে ইন্দ্রপুরীর সামনে ছেড়ে দিল কিংবা টেকনিশিয়ানদের সামনে ছেড়ে দিল, ওইখান থেকে আপনারা ব্যবস্থা করে নেবেন। না 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 না, তাদের একদম যাদের যেখানে বাড়ি তাদের ডাকবেন না, রাত হয়ে গেলে তাদের ডাকবেন না। আর এবার থেকে আরেকটা জিনিস আমি সবাইকে বলছি, রাত্রির 11টায় 12টায় 1টায় বলবেন না কালকে আপনার সকালে শুটিং। আমাদের সময় যেমন ছিল কল কার্ড, ওসব টিআরপির গল্পগুলো বাদ দিয়ে টিআরপি মেশিন কতদিন ধরে কোন বাড়িতে রাখা আছে সেগুলোর হিসেব আমাদের এবার দিতে হবে। টিআরপিটা কি, ওই মেশিনটা কোথায় কোথায় রাখা আছে, কোন বাড়িতে রাখা আছে, কোন কোন বাড়িতে কত বছর ধরে রাখা রয়েছে, একই পরিচারক পরিচারিকা বা বাড়ির বৃদ্ধ মানুষরা তারা দেখেন। ওই টিআরপিটা কি? রাত্রির 12টার সময় 11টার সময় আগের দিন রাত্রিরে বলতে পারবেন না যে কালকে তোমার শুটিং আছে। এটা কিন্তু কোনো পশুকে খাবার ছুঁড়ে দেওয়ার মতো কোনো অ্যাটিটিউড আর আমরা নেব না। এবং আগের সময় কল কার্ড দেওয়া হতো, অন্তত 3 দিন আগে কল কার্ড দেবেন সেই আর্টিস্টের বাড়িতে, কিংবা তাকে অন্য কোনো ভাবে ডিজিটালি সে ইয়েস বলবে আমি অমুক দিন পৌঁছবো, তাকে পৌঁছতে হবে। কোনো অসুবিধা হলে আগের দিন জানিয়ে দেবে দাদা বা দিদি আমি পৌঁছতে পারছি না। তাহলে আমাদের একটা সময় থাকবে, তাদের প্রডিউসারদের একটা সময় থাকবে। কল কার্ডে আর্টিস্ট ডাকতে হবে, টিআরপির গল্প বাদ হয়ে যাবে। টিআরপি নিশ্চয়ই থাকবে, কিন্তু ওই টিআরপির জন্য আগের দিন ভাই এই ট্র্যাকটা ভালো হয়ে গেছে তাহলে এই আর্টিস্টকে আমি ডেকে দেবো না, সেটা চলবে না। আমি গঙ্গা জল ছড়িয়ে ঢুকেছি, আমি স্যাংটিফাই করেছি, পবিত্র করেছি। আমি এবং আপনারা সবাই পবিত্র আগে রাখতে হবে নিজেদের, তারপরে এরকম একটা কাজ হবে। কারণ আপনারা ঢুকে পড়ছেন মানুষের মনের গভীরে, মানুষের অন্দরে, সেখানে কোনো অপবিত্রতা থাকতে পারে না। রাহুলের ফাইল নিশ্চয়ই খোলা হবে, ও তো জাস্টিসই পেল না, ওর বাড়ির লোক তো কিছুই পেল না, প্রডিউসাররা কোথায়? এবং যারা এই সমস্ত পলিসিগুলো সাজান, যেখান থেকে অন্য স্টেটে গেলে কাদের থেকে পারমিশন নিতে হবে, সুরক্ষার দায় কাদের, সেসব কিছুই হয়নি। এই যেন পাড়ার ক্লাব,